নমস্কার বন্ধুরা, আমি সুমি। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন একটা অধ্যায় শেয়ার করতে যাচ্ছি যেটা মনে পড়লে আজও আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। এটা এমন একটা গোপন কথা যা আমি আমার নিজের ছায়া ছাড়া আর কাউকে বলিনি, কিন্তু মনের ভার কমানোর জন্য আজ আপনাদের সবটা খুলে বলবো। জানি না সমাজ আমাকে কোন চোখে দেখবে, কিন্তু সেদিন পরিস্থিতির শিকার হয়েছিলাম নাকি অবদমিত ইচ্ছার, সেটা আপনারাই বিচার করবেন। গল্পটা শুরু করার আগে অনুরোধ করব, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, কারণ এখানে আমরা বলি জীবনের না বলা সব সত্য গল্প। আমার নাম সুমনা, সবাই সুমি বলে ডাকে। বয়স ৩২-এর কোঠায়, দেখতে শুনতে বেশ ভালোই, শরীরের গড়ন নিয়ে নিজের গর্ব আছে। স্বামী রাশেদ একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পোস্টে চাকরি করে। টাকার অভাব নেই, কিন্তু অভাব আছে শুধু সময়ের। রাশেদ কাজের জন্য প্রায়ই ট্যুরে থাকে, আর যখন বাসায় থাকে তখনও ল্যাপটপ আর ফোন নিয়ে ব্যস্ত। আমাদের একমাত্র মেয়ে তিশা ক্লাস 9-এ পড়ে। সংসার বলতে তিশা আর আমি, রাশেদ শুধু নামেই স্বামী। গত 2 বছরে ও আমাকে ভালো করে ছুঁয়েও দেখেনি। একটা সময় ছিল যখন ওর স্পর্শের জন্য আমি পাগল থাকতাম, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে একলা ঘুমানোর। কিন্তু শরীর তো আর উপবাস বোঝে না। মনের এক কোণায় জমে থাকা সুপ্ত ইচ্ছাগুলো মাঝে মধ্যে আমাকে খুব কষ্ট দিত। নিজেকে খুব অকেজো আর অনাকর্ষণীয় মনে হতো। তিশার প্রাইভেট টিউটার ছিল তন্ময়। ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে, বয়স 23-24 হবে। ফর্সা, লম্বা, চোখে মুখে একটা মায়া মাখানো ভাব। তন্ময় তিশাকে পড়াতে আসত সপ্তাহে 4 দিন। আমি সাধারণত ড্রয়িং রুমেই থাকতাম বা কিচেনে কাজ করতাম। প্রথম তন্ময়কে আমি তিশার শিক্ষকের বেশি কিছু ভাবিনি। ছেলেটা খুব নম্র, আমাকে দেখলেই উঠে দাঁড়িয়ে সালাম দিত, কথা বলতো মাটির দিকে তাকিয়ে। কিন্তু গণ্ডগোলটা শুরু হলো গত বর্ষাকালে। সেবার টানা 3 দিন ধরে বৃষ্টি। রাশেদ অফিসের কাজে চিটাগং গিয়েছিল, বাসায় আমি আর তিশা। বিকেল 5টা বাজে, তন্ময় পড়াতে এসেছে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। তিশা নিজের ঘরে পড়ছে, তন্ময় ওকে অঙ্ক বোঝাচ্ছে। আমি কিচেনে ছিলাম, ওদের জন্য নাস্তা বানাচ্ছিলাম। হঠাৎ তিশা দৌড়ে কিচেনে এলো। মা, আমার পেটে খুব ব্যথা করছে, পিরিয়ড পেইন মনে হয়, আমি আর পড়তে পারবো না। আমি শুয়ে থাকলাম। মেয়েকে ওষুধ দিয়ে শুয়ে দিলাম। ড্রয়িং রুমে ফিরে দেখি তন্ময় ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে। আমাকে দেখে ও কিছুটা লজ্জিত হয়ে বলল, বৌদি, আজ তাহলে উঠি, তিশা অসুস্থ। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি, সাথে মেঘের গর্জন। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললাম, এই বৃষ্টিতে কোথায় যাবে ভাই? ভিজে তো একাকার হয়ে যাবে। একটু বসো, বৃষ্টিটা কমুক, আমি চা করে আনি। তন্ময় না করতে পারল না, সোফায় জড়সড় হয়ে বসল। আমি কিচেনে গিয়ে চা বানালাম। সেদিন আমার পরনে ছিল একটা পাতলা জর্জেটের শাড়ি আর স্লিভলেস ব্লাউজ। বৃষ্টির ঠান্ডা আমেজে নিজেকে একটু পরিপাটি করে নিয়েছিলাম অজান্তেই। চুলগুলো খোপা করা ছিল না, পিঠের ওপর ছাড়া ছিল। চায়ের কাপ নিয়ে যখন ড্রয়িং রুমে ঢুকলাম তখন কারেন্ট চলে গেল। বিকেলের আলো নিভে গিয়ে ঘরটা বেশ অন্ধকার হয়ে গেল। শুধু জানলা দিয়ে আসার রাস্তার ল্যাম্পপোস্টের আলো আর বৃষ্টির শব্দ। পরিবেশটা কেমন যেন ভৌতিক, আবার একই সাথে রোমাঞ্চকর হয়ে উঠল। আমি মোমবাতি খুঁজতে টিপয়টার কাছে গেলাম, যেখানে তন্ময় বসেছিল। অন্ধকারের মধ্যে আমি খেয়াল করলাম তন্ময় আমার দিকে তাকিয়ে আছে। ওর তাকানোটা অন্য দিনের মতো ছিল না। সেই দৃষ্টিতে শ্রদ্ধা ছিল না, ছিল অন্য কিছু, একটা আদিম ক্ষুধা। ও আমার শাড়ির আঁচলের দিকে, আমার খালি বাহুর দিকে এমনভাবে তাকিয়েছিল যেন ও গিলছে আমাকে। আমি মোমবাতিটা জ্বালালাম। মোমবাতির হলদে আলোয় তন্ময়ের চোখগুলো চকচক করছিল। আমি চায়ের কাপটা ওর দিকে বাড়িয়ে দিতেই আমাদের আঙুল ছোঁয়া লাগল। ও ইচ্ছে করেই কিনা জানি না, আমার আঙুলগুলো একটু বেশিক্ষণ ছুঁয়ে থাকল। আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি হাতটা সরিয়ে নিলাম না। তন্ময় ফিসফিস করে বলল, বৌদি, আপনাকে আজ খুব সুন্দর লাগছে। ওর গলার স্বরটা কেমন যেন ভারী শোনাল। আমি একটু হাসলাম, কিন্তু সেই হাসিতে প্রশ্রয় ছিল। বললাম, তাই নাকি? এই অন্ধকারেও সুন্দর লাগছে? তন্ময় সোফা থেকে উঠে দাঁড়াল। ও আমার খুব কাছে চলে এলো, এত কাছে যে আমি ওর গায়ের গন্ধ পাচ্ছিলাম। বৃষ্টি আর সস্তা ডিওডোরেন্টের এক অদ্ভুত মিশ্রণ। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। আমি জানি আমার সরে যাওয়া উচিত ছিল, বা ওকে ধমক দেওয়া উচিত ছিল, কিন্তু আমি নড়লাম না। রাশেদের অবহেলায় শুকিয়ে যাওয়া আমার মন তখন একটু সোহাগের কাঙাল হয়ে পড়েছিল। তন্ময় আমার চোখের দিকে তাকিয়ে বলল, অন্ধকারে রূপ আরও বেশি খোলে বৌদি। আপনি জানেন না আমি কতদিন আপনাকে কল্পনা করেছি। কথাটা শুনে আমার কান গরম হয়ে গেল। ও কি বলছে এসব? ছাত্র হয়ে শিক্ষকের মতো আচরণ না করে ও প্রেমিকের মতো কথা বলছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম,
তন্ময়, তুমি কি বলছো এসব? তিশা পাশের ঘরে? তন্ময় আমার কথার মাঝখানেই আমার একটা হাত ধরে ফেলল। তারপর আমার হাতটা নিজের বুকের কাছে নিয়ে গিয়ে বলল, তিশা ঘুমিয়ে আছে, কেউ নেই এখানে, শুধু তুমি আর আমি। প্লিজ বৌদি, আমাকে ভুল বুঝো না, আমি নিজেকে আর আটকাতে পারছি না। ওর হাতের ছোঁয়ায় আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। কতদিন পর কোনো পুরুষ আমাকে এমন আকুল হয়ে স্পর্শ করছে। আমার বিবেকের সাথে যুদ্ধের আগেই শরীর হার মেনে নিল। ও যখন আমার হাতটা নিজের ঠোঁটের কাছে নিয়ে চুমু খেল, আমার চোখ আপনা আপনি বন্ধ হয়ে গেল। আমার মুখ দিয়ে একটা অস্ফুট গোঙানির শব্দ বের হল। তন্ময় সাহস পেয়ে গেল। ও আরও একটু কাছে এগিয়ে এলো। ওর এক হাত আমার কোমরে আলতো করে রাখল। আমার শরীরটা কেঁপে উঠল, কিন্তু আমি বাধা দিলাম না। বরং নিজের অজান্তেই আমি ওর শরীরের সাথে একটু মিশে গেলাম। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। ও ফিসফিস করে আমার কানের কাছে বলল, তুমি কি জানো তোমার এই শরীরটার দিকে তাকিয়ে আমি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি? তোমার ওই চোখের ইশারা আমি বুঝি বৌদি, তুমিও তো সুখী নও, তাই না? ওর কথাগুলো তীরের মতো বিঁধল। ও কি আমার একাকিত্ব বুঝতে পেরেছে, নাকি আমি অজান্তে ওকে কোনো ইশারা দিয়েছি? এসব ভাবার সময় তখন ছিল না। তন্ময় আমার কোমরে রাখা হাতটা শক্ত করে চাপ দিল। আমি ভারসাম্য হারিয়ে ওর ওপর এসে পড়লাম। ও আমাকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল। ওর শরীরের উষ্ণতা আমার শরীরে ছড়িয়ে পড়ছিল। আমার বুকের সাথে ওর বুক লেপটেছিল। আমি ওর হৃৎপিণ্ডের ধপধপ শব্দ শুনতে পাচ্ছিলাম, নাকি সেটা আমার নিজেরই, আমি জানি না। তন্ময় আমার চুলে হাত বোলাতে বোলাতে আমার ঘাড়ের কাছে মুখ নিয়ে গেল। ওর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়তেই আমার শরীরটা ধনুকের মতো মেকে গেল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ওর শার্টের কলারটা খামচে ধরলাম। তন্ময়, প্লিজ, আমি অস্পষ্ট স্বরে বললাম, কিন্তু সেটা বারণ ছিল না, ছিল আরও কাছে পাওয়ার আকুতি। ও আমার ঘাড় থেকে মুখ তুলে আমার ঠোঁটের দিকে তাকালো। সেই মুহূর্তের উত্তেজনা ভাষায় প্রকাশ করা সম্ভব না। ও যখন আমার ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালো, তখন পৃথিবীর সব নিয়ম নীতি আমার মাথা থেকে মুছে গেল। আমরা একে অপরকে পাগলের মতো চুমু খেতে লাগলাম। ওর হাত আমার পিঠ বেয়ে নিচে নামছিল, আর আমার হাত ওর চুলের ভেতর বিলি কাটছিল। তন্ময় আমাকে সোফায় বসিয়ে দিল, নিজেও পাশে বসল। শাড়ির আঁচলটা কখন যে শরীর থেকে খসে পড়েছে খেয়ালই করিনি। ওর লোলুপ দৃষ্টি আমার উন্মুক্ত বক্ষ বিভাজিকার ওপর পড়তেই আমি লজ্জায় কুঁকড়ে গেলাম। কিন্তু ও আমাকে লজ্জা পেতে দিল না। ও আমার মুখের কাছে এনে বলল, লজ্জা পেও না সুমি, আজ তুমি শুধুই আমার। নাম ধরে ডাকার সাহসও পেল কোথায়? হয়তো আমাদের শরীরের এই ঘনিষ্ঠতায় ওকে সেই সাহস দিয়েছে। ও যখন আমার অনাবৃত পেটে হাত রাখল, আমার মনে হলো আমি গলে জল হয়ে যাব। ওর স্পর্শগুলো এত যত্নমাখা ছিল, যা আমি আমার স্বামীর কাছেও কখনো পাইনি। ও আমার শরীরের প্রতিটি ভাঁজ যেন মুখস্থ করতে চাইছিল। আমি ওর বুকে মাথা রেখে চোখ বন্ধ করে অনুভব করতে লাগলাম। বাইরে বৃষ্টির শব্দ বাড়ছিল, আর ঘরের ভেতর আমাদের নিঃশ্বাসের শব্দ। তন্ময় আমাকে জড়িয়ে ধরে সোফায় শুইয়ে দিল। আমাদের শরীরের ঘর্ষণ আর উত্তাপে ঘরটা যেন আগ্নেয়গিলে হয়ে উঠেছিল। আমরা জানতাম এটা ভুল, এটা পাপ, কিন্তু সেই পাপের স্বাদ এত মধুর ছিল যে আমরা কেউ থামতে চাইছিলাম না। হঠাৎ তিশার ঘর থেকে একটা আওয়াজ এলো। মনে হলো ও খাট থেকে নামল। আমরা দুজনেই ছিটকে সরে গেলাম। আমি দ্রুত শাড়ি ঠিক করে নিলাম। তন্ময়ও চুল ঠিক করে সোফার এক প্রান্তে গিয়ে বসল। আমার বুক তখনও হাঁপড়ের মতো ওঠানামা করছে। তিশা বাথরুমে গেল। ও আমাদের দেখতে পায়নি, কিন্তু সেই যাত্রায় আমরা বেঁচে গেলাম। তন্ময় আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমিও তাকালাম। আমাদের চোখে তখনও সেই নেশা লেগেছিল। কিছুক্ষণ পর কারেন্ট এলো, বৃষ্টিও কমে এলো। তন্ময় যাওয়ার জন্য উঠল। দরজার কাছে গিয়ে ও ফিসফিস করে বলল, কাল আবার আসব বৌদি, এই অঙ্কটা কিন্তু এখনো মেলানো বাকি রয়ে গেল। আমি ওর দিকে তাকিয়ে একটু হাসলাম। সেই হাসিতে ছিল সম্মতি। আমি জানতাম এই সম্পর্ক এখানেই শেষ নয়, বরং মাত্র শুরু হলো। একটা ভুল বোঝাবুঝি, একটা বৃষ্টির বিকেল, আর একটু দুর্বলতা, ব্যাস, এভাবেই শুরু হলো আমাদের এই নিষিদ্ধ অধ্যায়। এখন তন্ময় প্রায়ই আসে। তিশা যখন থাকে না বা নিজের ঘরে ব্যস্ত থাকে, আমরা সুযোগ খুঁজি। কখনো রান্নাঘরে, কখনো বারান্দার অন্ধকারে আমাদের স্পর্শের খেলা চলে। জানি এ সম্পর্কের কোনো নাম নেই, কোনো ভবিষ্যৎ নেই, সমাজ জানলে ছি ছি করবে। কিন্তু আমি যে আমার হারানো যৌবন, আমার নারী সত্তা ওর মাঝেই খুঁজে পেয়েছি। আমি জানি আমি ভুল করছি, কিন্তু এই ভুলটা করতে আমার ভীষণ ভালো লাগে। বন্ধুরা, এই ছিল আমার জীবনের গোপন গল্প। জানি আপনারা হয়তো আমাকে ঘৃণা করছেন, হয়তো চরিত্রহীন ভাবছেন, কিন্তু একাকিত্ব মানুষকে যে কোথায় নিয়ে যেতে পারে তা যার সাথে না ঘটে সে বোঝে না। আপনাদের মতামত কমেন্টে জানাবেন।
আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।